যে প্রশ্নের জবাব আপনি যেভাবে দিতে চান সেভাবে দিবেন, না দিতে চাইলেও আমরা দিব, মানে আমরা এটা নিতে পারবো, এত অসুবিধা নাই। আমাদের প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে যে জনাব তারেক রহমান দীর্ঘদিন দেশের বাইরে আছেন। আমরা দেখেছি যে 5ই আগস্টে ক্ষমতার পট পরিবর্তনের পরে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তিনি ভার্চুয়ালি একটি জায়গায় তার পরদিনই ভার্চুয়াল বক্তব্য দিয়েছিলেন, বিভিন্ন অনুষ্ঠানে অনলাইনে সক্রিয় থাকছেন, বক্তৃতা দিচ্ছেন। কিন্তু বিএনপির পক্ষ থেকে কি আসলে দেশের পক্ষ থেকে এই দাবি আছে তাকে দেশে আসার, বা তারা মানে বিএনপি কখন মনে করে যে জনাব তারেক রহমানের দেশে ফেরা উচিত, মানে সে সময়টা কখন হতে পারে? না, এখানে আপনার যে প্রশ্ন আছে তার মধ্যে দু তিনটি আপনার দিক আছে। একটা হচ্ছে আপনার বলছেন যে বিএনপি দাবি তুলছে কিনা। এখানে এখন যে অবস্থা আছে তাতে বিএনপি দাবি তোলার প্রয়োজন নেই। এখন ইট উইল ডিসাইডেড বাই তারেক রহমান হিমসেলফ, এবং পার্টিও সেটাই অপেক্ষা করছে। তার কতগুলো মামলা আছে, যে মামলাগুলো আপনার অনগোয়িং প্রসেসের মধ্যে আছে, কোর্টে আদালতে চলছে। আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে ওই মামলাগুলো শেষ করেই দেশে আসবেন। সেক্ষেত্রে আরেকটি প্রশ্ন এরকম হতে পারে কিনা যে আমরা বেগম খালেদা জিয়াকে অনেকদিন পরে দেখলাম যে তিনি সশস্ত্র বাহিনী যে দিবস ছিল 21 নভেম্বর, সেটাতে তিনি উপস্থিত থেকেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসও তার সাথে কথা বলেছেন, উপদেষ্টাদের মধ্যে থেকেও কেউ কেউ তার সাথে আসলে কথা বলেছেন, আমরা এরকম দেখেছি। যদি এই মুহূর্তে নির্বাচন হয়, যেটি আসলে বিএনপি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দাবি করছেন, তাতে বেগম খালেদা জিয়া কি প্রার্থী হবেন, বা বিএনপি সংসদ নেতা বা প্রধানমন্ত্রী হিসেবে কাকে চাইতে পারে, চেয়ারম্যান নাকি ভারপ্রাপ্ত চেয়ারম্যান? এখানে এই মুহূর্তে এখনই আমাদের এই প্রশ্নগুলো নিয়ে আমরা আপনার কাজ করছি না, কারণ আমরা এখন আমাদের সামনে যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে আপনার এই ইন্টারিম গভর্নমেন্টের কাজগুলো তারা যেন শেষ করতে পারে, অর্থাৎ যে সমস্ত সংস্কারের বিষয়গুলো আছে সেই সংস্কার যে কয়েকটা আপনার খুবই নির্বাচন কেন্দ্রিক এবং প্রয়োজনীয়, সেই সংস্কারগুলো করে নির্বাচনের কথা আমরা বলছি, এবং আমরা মনে করি যে এটা আপনার যথা সময়ে সেটা অনুষ্ঠিত হবে। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া তো আমাদের পার্টির চেয়ারপারসন, এবং তিনি যদি নির্বাচন করতে সক্ষম হন শারীরিকভাবে, তাহলে অবশ্যই তিনি নির্বাচন করবেন। অন্যদিকে তারেক রহমান সাহেব আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন আছেন, এবং তিনিও নির্বাচন করতে চাইলে তিনিও নির্বাচন করতে চান, সেটা উনি করতে পারবেন যে কটা সিটি তিনি করতে চান। তো এই নিয়ে কোনো সমস্যা নেই। সুতরাং খালেদা জিয়া নির্বাচন করলেন, প্রধানমন্ত্রী হলেন, বা তারেক রহমান সাহেব নির্বাচন করে প্রধানমন্ত্রী, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এই ব্যাপারে পার্টিতে আমাদের কোনো সমস্যা আছে বলে আমি মনে করি না। আলোচনা আছে কিনা, মানে কে হবেন? না, এই ধরনের আলোচনার এখন প্রয়োজন নেই। খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া এখনো বেশ অসুস্থ। উনি আগামীকাল কয়েকদিনের মধ্যে উনি যাবেন লন্ডনে চিকিৎসার জন্য, এবং সেখানে যদি তাকে প্রয়োজন হয় সেখান থেকে শুনি আমেরিকাও যেতে পারে তার প্রয়োজন হয় চিকিৎসার জন্য। তো আমরা তাকে সম্পূর্ণ সুস্থ করে, আল্লাহ যেন তাকে সুস্থ করে নিয়ে আসেন, সেটাই চাইবো, সেটাই চাচ্ছি আর কি। এই প্রসঙ্গে আর কি, মানে এই 1-2 নাম্বার প্রশ্নের প্রসঙ্গে শেষ প্রশ্ন, যে আপনি জনাব তারেক রহমানের মামলার কথাগুলি বলছিলেন, জনাব তারেক রহমানের মামলাগুলো থাকার কারণে কি তিনি দেশে আসার ব্যাপারে দেশকে নিরাপদ মনে করছেন না, এরকম কোনো কিছু কি আপনাদের মধ্যে ভাবনা আছে? না, সেই ধরনের কিছু ব্যাপার নয়। তার মামলাগুলো আমরাই চাইছি, দল চাইছি আমরা তাকে একেবারে আমরা মানে পুরোপুরি ভাবে মামলা মুক্ত করে নিয়ে আসতে চাই। যেহেতু তার মামলাগুলো সবই মিথ্যা মামলা, সাজানো মামলা, তার সমস্ত এভিডেন্সেস আর দেয়ার, সেই ক্ষেত্রে তার যত দ্রুত সম্ভব আমরা আশা করি যে মামলাগুলো নিষ্পত্তি হয়ে যাবে। আজকের একটু কথায় আসি, যে সংবিধানে উপপ্রধানমন্ত্রী পদ রাখা সহ আরো কতগুলি সংস্কারের প্রস্তাব বিএনপি দিয়েছেন। উপপ্রধানমন্ত্রী বা উপরাষ্ট্রপতি, তারপরে সংসদ উচ্চকক্ষ, গণভোটের বিধান প্রবর্তন করার প্রস্তাব। তো এইগুলি যদি সংবিধানে যাচাই বাছাই করে দিতে হয় তাহলে তো কিছুটা সময় লাগবে। আপনার কাছে যৌক্তিক সময়টা কত মনে হয়, যে এই সরকারের কাছে কতটা সময় আসলে দেওয়া উচিত সরকারকে আসলে যৌক্তিকভাবে? আমরা এখন পর্যন্ত কোনো সময় বেঁধে দিইনি, এবং আমরা যেহেতু মনে করছি যে সরকার কাজ করছেন, এবং ইতিমধ্যে কমিটিগুলো হয়েছে, কমিশনগুলো হয়েছে, কমিশনগুলো তারা দ্রুততার সঙ্গে কাজ করছেন, এবং আমরা আশা করি যে যত দ্রুত সম্ভব তারা করতে পারবেন। এটা তাদের উপর নির্ভর করবে যে তারা কখন নির্বাচনটা দিতে পারছেন। আপনারা
কোনো টাইম ফ্রেম না, টাইমলাইন? আমরা কোনো টাইম ফ্রেম দেইনি। আমরা যেটা বলেছি যে একটা যেটা আপনার লজিক্যাল সেই সময়টুকু নিয়ে তারা করবেন। কেউ কেউ এরকম ইঙ্গিত করছে যে বিএনপি আসলে এই মুহূর্তে নির্বাচনের জন্য আসলে চাপ দিতে চাচ্ছে, সরকারকে চাপ দিচ্ছে, তার ফলে সরকার একটু আনস্টেবল হচ্ছে। এইটা কি ঠিক? আবার অন্যদিকে সরকারের একটা জায়গা থেকে মনে হচ্ছে যে সরকার 2 বছর 4 বছর, হঠাৎ করে ডক্টর ইউনূস এটা 4 বছরের কথা বলাতে সেটা নিয়েও একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। আপনি এটাকে কিভাবে দেখেন? আমি দেখি একটু ভিন্নভাবে। জি। এটা দেখি যে আমাদের দেশের মিডিয়া বা আপনারাই যারা মিডিয়ায় কাজ করেন, আপনারা সাথে স্পেকুলেশনস করেন এবং স্পেকুলেশন করলে এটা আপনাদের হয়তো বা খুব ভররা হয়, কিন্তু আমাদের জন্য আমরা এই ব্যাপারটাতে আমি ব্যক্তিগত খুব বেশি আগ্রহী নই। কারণ আমরা এই আপনি যে কথাগুলো বললেন তার একটার সঙ্গে কোনো বাস্তবতার মিল নেই এবং আমরা সেই ধরনের কোনো চিন্তা করছি না বা সে ধরনের করছেও না। এবং আমি এখন পর্যন্ত দেখিনি যে আপনার সরকার যারা ইন্টারিম গভর্নমেন্ট আছেন তারা বেশি সময় থাকতে চান, 4 বছর থাকতে চান। কথাগুলো সেভাবে আসেনি, এগুলো আপনার মিসরিপ্রেজেন্টেড হয়েছে মিডিয়াতে। আর দ্বিতীয়ত আমরা যেটা বলছি, আমরা বলছি যে আমরা চাই যে আপনার একটা যৌক্তিক সময়ের মধ্যে সংস্কারগুলো হয়ে যাক, হয়ে গেলে আমরা অবশ্যই নির্বাচনে যেতে চাই। আপনারা যৌক্তিক সময়টা মানে হ্যাঁ আমাদের দোষ আছে জনাব মির্জা ফখরুল আলমগীর, আমরা ঠিকই, আমি দোষের কথা বলছি না মানে আমি দোষের কথা বলছি না। আমাদের কথা বলছি যে মিডিয়া আপনার স্পেকুলেট করেন, স্পেকুলেট মিডিয়া করতেই পারে, কিন্তু আমরা যেটা বাস্তবতা আমি আপনাকে সেটাই বলছি। প্রধান উপদেষ্টাকে একটা কথা বলেছে, ঢুকাই দাও, মামলা একটা দিয়ে তাকে সাথে সাথে ঢুকাই দাও। এই কাজ তো এখন হচ্ছে না। আয়নাগরের ঘটনা তো এখন একটু হইতেছে। মাননীয় আমির, একজন ইউটিউবার আছেন সাব্বির, তাকে জেলে দিয়ে দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টাকে কি জানি বলছে। না আমি বলতেছি সেটা, আমি বলছি যখন তখন হচ্ছে না, ঘন হচ্ছে না, 2-1টা কেস হইতেই পারে, এটা এক্সেপশন, কিন্তু আগে তো এটা ছিল প্র্যাকটিস এন্ড র্যান্ডম, এটা কিন্তু এখন হচ্ছে না। তারপরে আপনি দেখেন যে আয়নাগরের যে বিষয়টা, মানুষকে ধরে নিয়ে ঢুকাই দাও, হোয়ার অ্যাবাউট কেউ জানে না, তার ফ্যামিলি জানে না যে মানুষটা বেঁচে আছে নাকি মরেই গেছে। যদি মরে যায় তার কবর কোথায়, আদৌ জীবনে দেখবো কিনা তার কবরটা, সেটাও তো প্রশ্ন। এরকম তো ঘটনা ঘটেছে এবং যাদেরকে আয়নাগরে নেওয়া হয়েছে তারা কিন্তু সবাই ফিরে আসেননি। তারা অনেকেই এখনো আমরা জানি না তারা কোথায় আছে, আদৌ বেঁচে আছেন কিনা। তো এগুলা তো এখন হচ্ছে না। আর বায়বীয় মামলা যেটা বলা হয় সরকারের পক্ষ থেকে, এখন সরকারের পক্ষ থেকে সেরকম মামলা নেই। এখন মামলা হচ্ছে পলিটিক্যাল যারা বিভিন্ন পার্টিজ আছেন তারা, সেই ক্ষেত্রে এক এক দলের এক একটা দৃষ্টিভঙ্গি। আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে ফর ফেয়ার জাস্টিস কমপ্লেন্ট অফ পুরো অ্যাট্রোসিটি করেছেন যারা এটার পারপিটেটর, তাদেরকে ডিরেক্ট যারা আছেন তাদেরকে বাদ দিয়ে আমরা কোনো মামলায় কাউকে আসামি করিনি। এই জন্য আমাদের মামলায় শত কোনো আসামি নেই। অন্যান্য সংস্থার বা দলের বা অথরিটির থাকতে পারে। তো এই জিনিসগুলোর কিছুটা হলেও ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু আরো অনেক হওয়ার প্রয়োজন আছে এবং সুযোগ আছে। এই ক্ষেত্রে আমি শুধু একটা লাইন করে একটু বোঝার জন্য, যে মানে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয় নাই, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, দুইটার মধ্যে তফাৎ কি আসলে? মানে তারা মানে কি করতে পারবে আর কি করতে পারবে না, মানে একজন আওয়ামী লীগ কি করতে পারবে এখন? মানে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ, আপনি বলতেছেন না দুইটার মধ্যে একটু তফাৎ আছে। তফাৎটা কি আসলে? দেখেন, নিষিদ্ধ তো আমাদেরও করা হয়েছিল, তাই না? এবং একবার না, আমাদের এই সংগঠনের জন্মের পরে দফায় দফায় আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ যখন কোনো সংগঠনকে করা হয় তখন এই সংগঠনের ব্যক্তিরাও বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যান, এর সাথে রিলেটেড ব্যক্তিরা, এমনকি তাদের স্বাভাবিক জীবনযাত্রাটাও তাদের পক্ষে চালায় নেওয়া সম্ভব হয়। তারা যদি সমাজের কোনো ক্রিমিনাল ব্যক্তি নাও হয়ে থাকেন তবুও তাদের উপরে সমস্যা আরোপ হয়েছে। কিন্তু যখন কার্যক্রম নিষিদ্ধ থাকবে তখন ওই পলিটিক্যাল কার্যক্রমগুলা ছাড়া বাকি জীবনের সবই তো তারা করতে পারবে, করছে তো। আচ্ছা, তারা তো এই দেশ ছেড়ে সবাই তো আর চলে যান, সবাইকে জেলেও ঢুকানো হয়নি। এইটা একটু পরিষ্কার হয়েছে। জনাব যুদ্ধাপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম খালাস পাওয়ার পর আপনি একটি সংবাদ সম্মেলনে বলেছেন, জামায়াতে ইসলামী বা তার কোনো নেতাকর্মীর মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার কাছে নিঃশর্ত ক্ষমা চাই। এই ক্ষমা প্রার্থনায় কি ৭১ মুক্তিযুদ্ধের সময়টাও আছে কিনা সেটা সেদিন আপনি স্পষ্ট করেননি, আজকে এটা স্পষ্ট করবেন? মানে আপনি
অনেকেই প্রশ্ন করছেন যে জামায়াতের মাননীয় আমির ক্ষমা কিসের জন্য চাইলেন, মানে 47-এর পর থেকে শুরু করে আজকে পর্যন্ত, শুধু 71 না, 47-এর পর থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ যত জায়গায় কষ্ট পেয়েছে, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, সেই মানুষগুলো তাদের সকলের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চেয়েছি। কেন ক্ষমা চেয়েছি? আমরা মানুষ, ইন্ডিভিজুয়াল মানুষ যেমন ভুল করতে পারে, মানুষের সমষ্টি একটা দলেরও বিভিন্ন ভুল সিদ্ধান্ত থাকতে পারে। কোনটা ভুল কোনটা সঠিক ইতিহাস এটা নির্ধারণ করবে। আজকে যেটাকে ভুল বলা হচ্ছে, কালকে এটাই হয়তো সবচেয়ে বড় সঠিক হিসাবে প্রমাণিত হবে। আর ইতিহাসের পালাবদলে রাজনীতিতে সবাই জিতে না, কেউ জিতে কেউ হারে। আমরা আদর্শবাদী একটা দল, আমরা বিশ্বাস করি আমরা মানুষ ভুলের ঊর্ধ্বে নই। আমাদের দ্বারা, আমাদের সহকর্মীদের দ্বারা মানুষ বিভিন্ন ক্ষেত্রে কষ্ট পেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি সব কিছুর জন্য কোনো শর্ত আরোপ না করেই মাপ চেয়েছি। ওকে, মানে 47 এবং থেকে মাপ চাওয়ার মধ্যে কোনো পরাজয় নাই, অবশ্যই নাই। 47 থেকে আজ পর্যন্ত যে কোনো কিছুর জন্য মানুষ আপনাদের কাছ থেকে যদি কোনো ধরনের আঘাত পেয়ে থাকে, তার জন্য আপনি দুঃখ প্রকাশ করেছেন বা ক্ষমা চেয়েছেন। এর ভিতরে সব ঢুকে গেছে, কোনো কিছু বাদ নাই। ওকে, এভরিথিং ইনক্লুডেড। আচ্ছা, এবং এটা আনকন্ডিশনাল, মানে অ্যাপোলজি দিয়ে আনকন্ডিশনাল পার্ডন সিক করেছে। এইটা কি ডক্টর শফিকুর রহমান, আমি আসলে যেহেতু আপনার সঙ্গে আমার মানে নানা সময় কথা বলার সৌভাগ্য হয়েছে, মানে পর্দার বাইরে পর্দার ভিতরে, সেটা আমি জানি বলেই আমি আমার প্রশ্নটা করছি যে আপনি যে 71টাকে এই 47 থেকে আজ পর্যন্ত একসাথে বললেন, এর কি কোনো বিশেষ কারণ আছে নাকি? মানে না, কোনো বিশেষ কারণ নাই। আমার মানবিক মূল্যবোধের জায়গা এবং আমার দায়িত্বের জায়গা থেকে আমি বলেছি, অনুভূতির জায়গা থেকে। দায়িত্ব এবং অনুভূতির জায়গা, বিশেষ কোনো কারণ। আপনারা পলিটিক্যালি জিনিসটাকে নিয়ে চেষ্টা করেন, ওটা দিয়ে why don't you try to go deep into it? আমি বলি, শেষ করি প্লিজ। জি প্লিজ, ইনভেস্টিগেটিভ জার্নালিজমটা সিরিয়াসলি করেন এবং এটাকে ফাইন্ড আউট করেন যেটা আসলে ব্যাপারটা কি ছিল। সেটা করছেন না, করছেন যে বিএনপি কে দোষারোপ করার জন্য করছেন। এটাকে আমি মনে করি এটা এক ধরনের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ওকে, আমি ইনভেস্টিগেটিভ জার্নালিজমের প্রসঙ্গে, মানে আমি আপনাকে মাঝখানে ইন্টারাপ্ট করতে চাইনি, আমি শুধু বলতে চাইছিলাম যে এইটা তো আসলে আমাদেরও সীমাবদ্ধতা থাকে, ইনভেস্টিগেটিভ জার্নালিজম যে আমরা করতে পারি নাই। কিন্তু এই কথাও তো সত্য যে বিএনপির আমলে আমরা একটা 21 আগস্টের গ্রেনেড হামলার পরে আমরা একটা জজ মিয়াকে দেখেছিলাম, যে জজ মিয়া একটা বানানো হতে পারে। আমি ধরে নিচ্ছি সেটা আপনারা মনে করছে যে ভুল, আমিও ভুল ধরে নিচ্ছি, কিন্তু আপনারা তো পারতেন এখানে একটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে আসল সত্যটা উদ্ঘাটন করতে, সেটা তো করেনি। আমি আপনাকে আসল সত্যটা বলছি, সেটা আমি বললাম। আপনি এই জিনিসগুলো তো আপনারা কখনোই তুলে ধরবেন না যে 4 বার তার আয়ু চেঞ্জ করা হয়েছে, কখনোই তুলে ধরবেন না যে কার আকাঙ্ক্ষা দেওয়া হয়েছে যে আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিল, অবশ্যই তুলে ধরবেন। কখনোই তুলে ধরবেন না যে মুফতি মাহমুদকে বিচার শেষ হওয়ার আগে থেকে আপনার ফাঁসি দেওয়া হয়েছে। দিজ আর দ্য এভিডেন্সেস, যেখানে আপনি পরিষ্কার বুঝবেন যে একটা শুধুমাত্র সাজানো হামলা, তাকে এখানে জড়িত করার জন্য এই কথাগুলো এসেছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার জন্য বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিচারকদের বয়স বাড়ানো এবং একজন বিচারপতিকেই আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রধান করার লক্ষ্য নিয়ে সেইটা করার কারণে বিচার, মানে এই পুরো বিধানটাই এটা দিস ইজ ইওর ন্যারেটিভ, এটা আমাদের ন্যারেটিভ নয়। আচ্ছা, আমরা মনে করি যে ওই সময় প্রয়োজন ছিল আপনার বয়স বাড়ানোর ব্যাপারটা, ওটা বাড়ানো হয়েছিল। ইট মে নট ওয়ার্ক, সেটা অন্য কথা। একটা জিনিস আপনি আবার ভুলে যাবেন না যে 1/11 আগে চক্রান্তটা একটা হয়েছিল। সে চক্রান্ত হচ্ছে যে আপনাদের সেই 9/11 ঘটেছিল তার আগে। আর এখানে আপনার কিছু পশ্চিমা দেশ একসাথে হয়ে চুইজডে ক্লাব তৈরি করেছিল, একই সঙ্গে ভারতবর্ষ তার সঙ্গে যুক্ত হয়েছিল, এবং তাদের মূল টার্গেটটা ছিল যে জাতীয়তাবাদী শক্তিকে এখান থেকে নির্মূল করা। এবং যেহেতু তারেক রহমান সাহেব জাতীয়তাবাদী শক্তির উঠতি নেতা ছিলেন, হি ওয়াজ দ্য রাইজিং লিডার, সুতরাং তাকে আপনারা মেলাইন করার জন্য, ভাবমূর্তি নষ্ট করার জন্য একটা পরিকল্পিতভাবে এই চক্রান্তগুলো করা হয়েছে এবং এই ক্যাম্পেইনটা চালানো হয়েছে, হুইচ ইজ টোটালি পলিটিক্যাল। আমরা ছাড় দেই নাই কাউ,
আমাদের এই ঘটনাগুলো র্যান্ডম না, ব্যাপক না, দুই একটা বিচ্ছিন্ন ঘটনা, আমরা কাউকে ছাড় দিই। আমরা যেহেতু আপনার সময় কম, আমরা দ্রুত একটা বিষয় থেকে আরেকটা বিষয়ে যেতে হচ্ছে। সম্প্রতি আপনি একটি ভাষণে বলেছেন, আমি এখানে ছোট্ট একটু অ্যাড করতে চাই। জি প্লিজ। এই যে মব, যেটাকে এখন মব বলা হচ্ছে, এর চাইতে কিন্তু আরো নিকৃষ্ট মব কিন্তু গত 15.5 বছর মানুষ প্রত্যক্ষ করেছে। ইভেন আপনাদের সাংবাদিকদের সাথে হয়েছে, আরো অনেকের সাথে, পলিটিশিয়ানদের সাথে তো এগুলো কোনো ডাল ভাত, কোনো ব্যাপারই ছিল না। সিভিল সোসাইটির মানুষের সাথে, শিক্ষকদের সাথে। কিন্তু ওইগুলা দিয়ে আমরা এটাকে জাস্টিফাই করতে চাই। হয়েছে বলেই আমরা সবাই মিলেই কিন্তু এগুলি প্রতিরোধ করেছি, প্রতিবাদ করেছি। আসলে যে যার জায়গা থেকে প্রচন্ড ভাবে প্রতিবাদ করেছে। আমার মনে আছে ডয়েচে ভেলেতে থাকতে আমি একবার শেখ হাসিনার নাম করে এতবার বলতেছিলাম যে কেন তিনি এটি করবেন, কেন তার এটি সমালোচনা করা যাবে না, এবং কেন তার এটা, মানে আমার মনে আছে যে মানে আমার সাংবাদিকতায় আমি কোনো সময় অ্যাক্টিভিজম করতে চাই না বা অ্যাক্টিভিজমের জায়গা থেকে, কিন্তু এইগুলির প্রতিবাদ আমরা সবাই মিলেই আসলে করেছিলাম, যে যার অবস্থান থেকে। রাজনীতিবিদরা এখনো আমাদেরকে করতে হবে, এখনো যদি আমরা সেই জায়গার মধ্যেই থাকি এবং কেউ কেউ আমরা এটা বলি যে তারা করেছে সেজন্য এটা ঠিক আছে, সেইটার ব্যাপারে আপনার কাছে বিচার দিতে চাইছি। প্রশ্নই ওঠে না, এটাকে সাপোর্ট করা যাবে না। আরেকজন অন্যায় করেছে তাই আমি আরেকটা অন্যায় করবো, এটা চলবে না।